Very good afternoon to all. সকলকে good afternoon. Very good afternoon সকলকে ওয়াহিদা, আকাশ, মনীষা, পলি, তনুশ্রী, টুম্পা, রিক, বিমল, কোয়েল, রিম্পা, টুম্পা, সালমা, অঙ্কিত, পূর্ণিমা, শামিমা, সাথী, সারামান, নসরত, শুভদীপ। শুভদীপ, তুমি কি আরো অন্য কোনো ব্যাচে আছো? ওকে, চলো সকলকে ভেরি গুড আফটারনুন। অ্যান্ড আজকে আমাদের ফার্স্ট ক্লাস, রাইট? ইজ দ্য ফার্স্ট ক্লাস উইথ ইউ। অ্যান্ড আজকের ক্লাসটা হচ্ছে, দেখো, মূলত ওরিয়েন্টেশন বলে ক্লাসটা রাখা হয়েছে, বাট আমরা পড়াশোনা শুরু করব এই ক্লাস থেকেই। বাট বিফোর উই স্টার্ট, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি ইন্ট্রোডিউস করি নিজেকে, অ্যান্ড আমি চাই তোমরাও নিজেদের ইন্ট্রোডিউস করো, বিকজ প্রথম দিনে তোমাদের সঙ্গে পরিচয় পর্বটা যেন ভালো হয়। পরিচয় পর্বটা হয়ে থাকলে কি হবে, ভবিষ্যতে ক্লাসগুলোর জন্য এটা একটা বলা যেতে পারে একটা হেল্পফুল ব্যাপার হবে, ভালো ব্যাপার হবে। চলো, আমার নাম তোমরা হয়তো জেনে থাকবে, অনেকে হয়তো জানবে না। আমার নাম হচ্ছে সাগর লুইস, বা লুইস সাগর যেটা বলতে পারো। লুইস স্যার বলে তোমরা আমাকে ডাকতে পারো। আমি মূলত ইংলিশ পড়াই, বাংলা ডেসক্রিপটিভ পড়াই, অ্যান্ড কম্পিউটার, এই তিনটে সাবজেক্ট মূলত আমি পড়িয়ে থাকি। তো তোমাদের ব্যাচে আমার যেটা পড়ানো সেটা হচ্ছে WBCS এর বেঙ্গলি ডেসক্রিপটিভ পেপার, যেখানে রাইটিং এর যে ব্যাপারগুলো আছে আর কি, লেটার থেকে শুরু করে, প্রতিবেদন থেকে শুরু করে, ট্রান্সলেশন থেকে শুরু করে সবকিছু আমি তোমাদের করাবো, শেখাবো। ওকে, অ্যান্ড আশা করি এই জার্নিটা খুব ভালো যাবে তোমাদের ক্ষেত্রে। তোমরা লেখার স্কিলটা আস্তে আস্তে অ্যাডাপ্ট করবে, অ্যান্ড এটাই আমার আশা। তো সবাইকে আমি বলবো, জাস্ট একটু তোমাদের সম্পর্কে কিছু, জাস্ট তোমাদের কোয়ালিফিকেশন অ্যান্ড ওকে, আমার কোয়ালিফিকেশন যদি বলো, আমার কোয়ালিফিকেশন হচ্ছে MA MEd, অ্যান্ড তোমাদের জাস্ট কোয়ালিফিকেশন অ্যান্ড কোথায় তোমাদের বাড়ি, জাস্ট একটু যদি বল। কোয়ালিফিকেশন অ্যান্ড বাড়ি, নাম তো আমি দেখতে পাচ্ছি। ওকে, নাম না বললেও হবে, জাস্ট বাড়ি অ্যান্ড কোয়ালিফিকেশন। ওকে, BMLT সেকেন্ড সেমিস্টার, মেদিনীপুর। ওকে, ওকে, কোচবিহার। ওকে, পোস্টালে গ্রাজুয়েট হাওড়া। ওকে, মুর্শিদাবাদ গ্রাজুয়েট। পায়েল, তুমি এর আগে আমার ইংলিশ ক্লাসে ছিল একটু আগে? না, এটা পায়েল চক্রবর্তী, তাই তো? ওকে, বারাসাত। ওকে, BSc ম্যাথমেটিক্স, দক্ষিণ দিনাজপুর, শ্যামনগর, রায়গঞ্জ, দুর্গাপুর। ওকে, MA দেবজ্যোতি। ওকে, ভেরি গুড, দেবজ্যোতি। নদিয়া থেকে জিওগ্রাফি MA, তারকেশ্বর, বারুইপুর। হিন্দ মোটর। ওকে, গ্রাজুয়েশন ফ্রম হিন্দ মোটরস, পূর্ব বর্ধমান। ওকে, BSc সেকেন্ড ইয়ার, সাঁতরাগাছি, শ্যামনগর, মুর্শিদাবাদ। ওকে, অনুভা এখন। ওকে,
গ্রাজুয়েশন, বর্তমানে এমএ করছি। ওকে চল, কে তাপস হচ্ছে বেঙ্গলিতে গ্রাজুয়েশন বিএড, বারুইপুর। ওকে চলো শুরু করব আজকে আমাদের মূলত ক্লাসটা শুরু করার আগে তোমরা আশা করি সকলেই সিলেবাস জানো, যে বাংলা ডেসক্রিপটিভ বা ডেসক্রিপটিভ পেপার গুলোর সিলেবাস তোমাদের আইডিয়া আছে। যার যার আইডিয়া নেই একটু জাস্ট বলো, তাহলে আমি সিলেবাসটাও ডিসকাস করে দিতে পারি। ডব্লিউবিসিএস এর মেইনসে আমরা সকলেই খুব ভালো করে জানি যে দুটো কিন্তু রিটেন পেপার থাকে, যেখানে তোমাদের ডেসক্রিপটিভ অর্থাৎ যেখানে বর্ণনামূলক লেখার ব্যাপার থাকে। এই বর্ণনামূলক লেখাটা শুধু বাংলার ক্ষেত্রে নয়, ইংলিশের ক্ষেত্রেও থাকে। তো দুটো দুটো ভাষাই হয়। ওকে, যাদের বাংলা এবং তার সঙ্গে ইংলিশ, রাইট? ওকে বলে দিচ্ছি। ওকে চল দেখো, ডব্লিউবিসিএস এর বেঙ্গলি ডেসক্রিপটিভ পেপার যেটা মেন্সে থাকে, সেখানে কি থাকে, এটা কম্পালসারি পেপার। এখানে 200 মার্কস থাকে। কত? 200 মার্কস। একটা কথা তোমাদের বলে দিই, এই যে ডেসক্রিপটিভ পেপার ব্যাপারটা অনেকে কি করে যে প্রিলি শেষ করব, তারপর আমরা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করব। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তাও বা তুমি কিছুটা উতরে যেতে পারো, যেহেতু সেখানে ফ্যাকচুয়াল নলেজ দরকার, যেহেতু সেখানে তোমাকে কি করতে হবে না, এমসিকিউ সলভ করতে হবে, মাঝে সাথে তুমি তুক্কা লাগিয়ে দিলে, লটারি লাগিয়ে দিলে, বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে কিছু জেনারেলি মুখস্থ করে, কিছু এরকম এমসিকিউ এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ক্লাস দেখে। বাট when it comes to descriptive paper, যখন এটা ডেসক্রিপটিভ পেপারের ব্যাপার আসে, তখন কিন্তু it's very difficult to pass। কেন? তার কারণ হচ্ছে ডেসক্রিপটিভ ব্যাপারটা যার যার লেখার অভ্যাস নেই দীর্ঘদিন, সে কখনো কিন্তু লিখে উঠতে পারবে না। একটা প্রতিবেদন বা কিছু যে কোনো একটা টপিকের উপরে জেনারেলি যদি বলা হয় লিখতে, সে লিখে উঠতে পারবে না যদি তার ডেসক্রিপটিভ মানে লেখার অভ্যাস না থাকে। সেকেন্ডলি আমি একটা বলবো যে এই যে ডেসক্রিপটিভ পেপারটা, এখানে এটাকে ছাড়ার কোনো উপায় নেই, এটা কম্পালসারি, তোমাকে দিতেই হবে। সমস্যাটা কি হয়, আজকের দিনে যারা গ্র্যাজুয়েশন পাস করছে বা মাস্টার্স পাস করছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যখন 9-10 দিয়েছে বা 11-12 দিয়েছে, তাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা গেছে এই অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন। ওকে, আমাদের সময় আমরা যখন পরীক্ষা দিয়েছি, যখন মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি, আমাদের 16 নাম্বারের 12 নাম্বারের বড় বড় উত্তর লিখতে হতো। তো লেখার প্র্যাকটিসটা তখন কিন্তু যেরকম মানুষের তৈরি হয়েছিল বা হতো, এখন কিন্তু সেই অর্থে হয়। ওকে, তো এটা একটা সমস্যার জায়গা। তো এখন থেকে যদি তোমরা লেখা প্র্যাকটিস না করো, এটা আমি বলে দিতে পারি, তোমরা এরকম নয় যেটাকে 1 মাসের মধ্যে আয়ত্ত করে তুমি খুব ভালো একটা লেখা লিখে দিতে পারো। ওকে, আমি আই উইশ তোমরা পারো, বাট এটা নিয়ারলি ইম্পসিবল। চল নাও এই 200 এর মার্কস বিভাজনটা দেখবো। এটা হচ্ছে পাঁচটা ভাগ, 5টা ভাগ। ওকে, 40 মার্কস করে। 200 কি কি আছে এর মধ্যে? এর মধ্যে আছে প্রতিবেদন, পত্র রচনা, সারসংক্ষেপ, বঙ্গানুবাদ, এবং থাকে একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজ থেকে প্রশ্ন দেওয়া হয়, সেই প্রশ্ন উত্তর সেই প্যাসেজ পড়ে লিখতে হয়। ওকে, 10-10 করে 4টে প্রশ্ন থাকে। ওকে, নাও
ভালো করে বোঝো। অনেকের ক্ষেত্রে মনে হবে, দেখো এটাকে কি বলা হয়, এটাকে ইংলিশে বলা হয় রিপোর্ট, রাইট? রিপোর্ট, এটাকে আমরা সকলেই জানি লেটার। সার সংক্ষেপ আমরা জানি প্রেসিস। বঙ্গানুবাদ হচ্ছে ট্রান্সলেশন। নাও এক্ষেত্রে অনেকের কাছে মনে হতে পারে যে স্যার রিপোর্ট লেখা, প্রতিবেদন বা পত্র রচনা তো খুবই সহজ। লেট মি টেল ইউ, এই যে লেটারটা হয় এটা এডিটোরিয়াল লেটার হয়। এডিটোরিয়াল লেটার, যেটাকে আমরা বলি সম্পাদকীয় প্রতিবেদন। কি বলি? সম্পাদকীয়। এডিটর হয় সম্পাদকীয়। ও গড, সম্পাদকীয় পত্র, সরি, সম্পাদকীয় প্রতিবেদন। এটা হচ্ছে, এখানে থাকে এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার। এখানে এরকম নয় যে তুমি তোমার বন্ধুকে গরমের ছুটিতে বেড়াতে যাবে বন্ধুর বাড়ি, সেই বলে বন্ধুকে চিঠি লেখো, বন্ধুকে আমন্ত্রণ পত্র দাও, না। এখানে কি থাকে? জেনারেলি এডিটোরিয়াল লেটার থাকে, সম্পাদকীয় পত্র। আমি বলবো সিলেবাসটা অ্যাটলিস্ট যেন তোমাদের কাছে নোট থাকে। সার সংক্ষেপ সকলেই জানো, এন্ড বঙ্গানুবাদ, ইংলিশে একটা প্যাসেজ থাকবে, সেটাকে বাংলায় অনুবাদ করতে হবে। ঠিক ইংলিশ ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রেও এটা থাকে, এডিটোরিয়াল রিপোর্ট, এডিটোরিয়াল লেটার, প্রেসিস, এন্ড থাকে ওখানে বাংলা লেখা থাকে, সেটা ইংলিশে অনুবাদ করতে হবে। ওকে, তো এটা হচ্ছে মূল তোমাদের সিলেবাস। এই এখানে 40 40 40 40, ওকে। আর একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজ থেকে প্রশ্ন থাকে, উত্তর লিখতে হয়, সেখানে থাকে 40। টোটাল আমার কিন্তু 200। দেখো অনেক সময় কি হয়, আমরা দেখেছি এটা, যে এই জায়গায় এসে যে স্কোর কমে যায়, স্টুডেন্টদের যে স্কোর কমে যায়, মার্কস কমে যায়, সেটাই ডেসক্রিপটিভ পেপারে এসে। এন্ড মেরিট লিস্টে তারা কিন্তু অনেক পিছিয়ে পড়ে এই ডেসক্রিপটিভ পেপারে অনীহার জন্য। তো তোমাদের আমি সকলকে বলবো, সকলে এটা লিখে নিয়েছো? যারা জানতে না, যারা জানো দ্যাটস ওকে, ভেরি গুড, বাট যারা জানতে না এটা লিখে নিয়েছো আশা করি। ওকে ওকে, ভেরি গুড। ওকে, চলো এইবার কি দিয়ে শুরু করব? আমরা শুরু করব প্রতিবেদন। আমরা কি দিয়ে শুরু করব? প্রতিবেদন। প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। ওকে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, এবং লেখা কিভাবে তোমরা প্র্যাকটিস করবে, তোমরা এখানে লিখবে, আমি তোমাদের লেখাগুলো দেখেও দেব। ওকে, চল ফার্স্ট আমি স্টার্ট করব প্রতিবেদন। রিপোর্ট রাইটিং কি দিয়ে শুরু করব? ফার্স্ট আমরা শুরু করব রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন দিয়ে।
প্রথমে আমরা দেখব যে প্রতিবেদন কত প্রকারের হয়। ওকে, প্রতিবেদন কত প্রকারের। ওকে, আগে আমরা এটা বুঝি যে রিপোর্টটা কি। রিপোর্টটা কি? দেখো, সব বলে দেব, সব বলে দেব, সব বলে দেব, সব বলে দেব। সব বলে দেব। আমার নাম্বার আমি দিয়ে দেব, নাম্বার দিয়ে দেব। ওকে, এদিকে নেন না। দেখো কি বলছি, আমরা কি নিয়ে কথা বলছি? প্রতিবেদন নিয়ে কথা বলছি। প্রতিবেদন কত রকম হয়? বেশ কয়েক রকম প্রতিবেদন হয়। তার মধ্যে উল্লেখযোগ্য প্রতিবেদন হচ্ছে সংবাদ প্রতিবেদন, সম্পাদকীয় প্রতিবেদন, সাক্ষাৎকার প্রতিবেদন, ক্রীড়া প্রতিবেদন, এক্সেট্রা। প্রথমে আমি আসব সংবাদ প্রতিবেদন, যেটাকে আমরা কি বলি, যেটাকে বাংলায় আমরা ইংলিশে আমরা বলে থাকি। দেখো, এটা ইংলিশের জন্যও তোমাদের কাজে লাগবে, আমি বলে দিলাম, নিউজ রিপোর্টিং। এটাকে আমরা কি বলি? নিউজ রিপোর্টিং। ব্যাপারটা কি? কোন একটা ঘটনা ঘটছে, দেখো আজকে তুমি একটা যে কোনো সংবাদপত্র কিনে না, যে কোনো, সেটা বিট আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা, বা কর্মসংস্থান, সরি কর্মসংস্থান হবে না, কোনো কর্মের ব্যাপার থাকে, গণশক্তি, যেগুলো যে কোনো, দ্য স্টেটমেন্ট, দ্য হিন্দু, দ্য টাইমস অফ ইন্ডিয়া, ওকে, ইকোনমিক্যাল নিউজ, এই যে পেপারগুলো আমরা কিনছি, পেপারে যা যা থাকে, পেপারে যা যা থাকে সেটা হচ্ছে কি? সংবাদ প্রতিবেদন, নিউজ রিপোর্টিং। ব্যাপারটা কেমন? রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ কাউকে মার্ডার করেছে, কোথাও কোনো নেতা ভোটে দাঁড়াচ্ছে, কোনো নেতাই মারামারি হয়েছে, কোনো নেতা অন্য দল ছেড়ে, এক দল ছেড়ে অন্য দল চলে এসছে, ওয়ার্ল্ড ওয়ার 3 বা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, ভ্লাদিমির পুতিন কি বলছে না, ইউএস এর প্রেসিডেন্টকে নিয়ে কথা বলছে। এই সব বিষয়গুলো যে রিপোর্ট করা, সেটাই হচ্ছে সংবাদ প্রতিবেদন। ওকে, সেটাই হচ্ছে নিউজ রিপোর্টিং বা সংবাদ প্রতিবেদন। মূলত তুমি ধরো একটা রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে তুমি একটা নিউজ রিপোর্টার। ওকে, ফার্স্ট অফ অল তোমাকে কি হতে হবে? এখানে নিউজ রিপোর্টার হিসেবে কাজ করতে হবে, নিউজ রিপোর্টার। ওকে, নিউজ রিপোর্টারের হিসেবে তোমার কাজ কি না, কোনো একটা খবরকে নিরপেক্ষভাবে, তার মধ্যে কোনো রকম কোনো কিছু এক্সট্রা না মিশিয়ে সেটাকে উপস্থাপন করা। নিউজ রিপোর্টিং, স্যার আই ওয়ান্ট টু বি আ ডিএসপি। ভেরি গুড, রিয়েলি অ্যাপ্রিশিয়েট। চলো, তাহলে নিউজ রিপোর্টারের কাজ কি? কোনো একটা নিউজকে নিরপেক্ষভাবে কি করা, মানুষের জনসমক্ষে, কোনো একটা নিউজকে জনসমক্ষে নিরপেক্ষভাবে সুন্দর ভাষা বা সহজ সরল সাবলীল ভাষার মাধ্যমে উপস্থাপন করা। এটাই হচ্ছে সংবাদ প্রতিবেদন বা নিউজ রিপোর্টিং। যেটা নিউজ, ধরে নাও কোন একটা উদাহরণ আমি করাবো, এটা আমি ডিটেলসে নর্মালি করাবো, বাট এখন জাস্ট একটা ধারণা দিচ্ছি তোমাদের। ওকে, একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে,
তো বাস অ্যাক্সিডেন্ট নিয়ে তোমাকে নিউজ রিপোর্ট করতে হচ্ছে। তুমি অ্যাজ আ রিপোর্টার বলা হলো যে নাকি দীঘাগামী দীঘাগামী এক বাস কোন একটা জায়গার নাম বলো, কোন দীঘা যেতে গেলে যে রাস্তাগুলো পড়ে, মেছেদা। ওকে, মেছেদা। ওকে, কলকাতা থেকে দীঘাগামী বাস কি কলকাতা থেকে দীঘাগামী বাস মেছেদায় একটা কি করেছে, অটোর সঙ্গে কি হয়েছে না একটা অটোকে ধাক্কা মেরেছে। ওকে, দীঘাগামী কোন রুটের, কলকাতা দীঘা রুটের দীঘাগামী একটা বাস কি করেছে, কোন একটা অটোকে ধাক্কা মেরেছে। এটা নিয়ে তোমাকে নিউজ রিপোর্ট করতে হবে যে সেখানে কি হয়েছে না, বাসটা কোন রুটের, বাসটা কোন দিকে যাচ্ছিল, বাসটা কোথায় ধাক্কাটা মেরেছে, কাকে ধাক্কা মেরেছে, সেই ধাক্কাটা যে মেরেছে সেখানে কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, সেই যে মানুষগুলো যারা আহত হয়েছে তাদেরকে রেস্কিউ করতে পুলিশ এসছে অথবা স্থানীয় মানুষ ছুটে এসছে, তারা তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে, পুলিশ এসে ব্যাপারটাকে তল্লাশি করছে, ইনভেস্টিগেট করছে। বাসের যিনি চালক ছিলেন বা বাসের যিনি কন্ডাক্টর ছিলেন তিনি কি করে, তারা পলাতক। এভাবে তো সরি, আরেকটা ব্যাপার, কোন সময়ে ঘটনাটা ঘটেছে। ওকে, স্পেশাল কোনো ব্যাপার থাকলে সেখানে উল্লেখ করতে হবে কারণটা কি ছিল, কোন একজন কোন যে প্রত্যক্ষদর্শী, কোন একজন যে আই উইটনেস সে কি বলেছে, সূত্র অনুযায়ী কি খবর পেয়েছো, যেগুলো হয়। যে লোকটি কি করছিল, রেষারেষি করছিল অন্য একটা বাসের সঙ্গে, বাস চালকটি রেষারেষি করছিল, অথবা বাস চালকটিকে দেখে মনে হচ্ছিল তিনি নেশাগ্রস্ত, বা হতে পারে যে হঠাৎ করে অপর দিক থেকে, উল্টো দিক থেকে কোনো একটি দ্রুতগামী কলকাতাগামী একটা বাস দ্রুত আসার ফলে এই বাসটি কি হয় না ভারসাম্য হারিয়ে ফেলে এবং একটা অটোকে ধাক্কা মেরে দেয়। তো এইভাবে, এবং তারপরে কি হচ্ছে না, কতজন, তুমি যদি স্পেশাল কোনো ব্যাপার থাকে, কোনো সেখানে ছোট বাচ্চারা থাকে, এতগুলো বাচ্চা নিহত হয়েছে, যদি বৃদ্ধা ব্যক্তিরা থাকে সেগুলোকে এক্সট্রা হাইলাইট করে এতগুলো। বাসটি দ্রুত বাসটি চলাকালীন কি বাসটি গমন করাকালীন চলাকালীন কি হয়েছে, হঠাৎ করে না কোন একটি হাই রোডে বা মাঝ রাস্তায় কি হয়েছে, কোন একটা গাছের ডাল ভেঙে পড়েছে, বা রাস্তার মাঝখানে বড় গর্ত থাকায় এবং বাস চালক সেটাকে লক্ষ্য না করায় হঠাৎ করে সেই গর্তের সম্মুখীন হয়, গর্তের মুখোমুখি হয়ে যায়, এবং বাস মালিক দ্রুত বাসটাকে কি ব্যালেন্স করার জন্য, ভারসাম্য রক্ষা করার জন্য যখন ডান দিকে চাপতে যায় তখন অটোটিকে ধাক্কা মারে, বা এই অর্থে এইভাবে কিন্তু বিষয়টাকে পোর্ট্রে করা হয় সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে। এটা জাস্ট আমি আইডিয়া দিলাম তোমাদের। ওকে, তাহলে এবার আসবো আমরা সম্পাদকীয়তে, সব থেকে শেষে আসবো এই ক্রীড়া প্রতিবেদন কি, এটা বিশেষ কিছু নয়, খেলা সম্বন্ধিত। ওকে, আজকে ওয়ার্ল্ড কাপ হলো বা আজকে কোনো একটা খেলা হয়েছে, আইপিএল চলছে, তার কোন দল কত রান করেছে, কোন দলের প্লেয়ার, কোন দলের খেলোয়াড় সব থেকে বেশি রান করেছে, কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কার খেলা কেমন ছিল, কে খেলাতে ইনজিওর্ড হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে।
ওকে, এই সম্পর্কিত যে প্রতিবেদন, এটাও কাইন্ড অফ নিউজ রিপোর্টিং, এটাকে স্পেশাল করে আলাদাভাবে ক্রীড়া প্রতিবেদনে রাখা। ওকে, নেক্সট দেখো আমরা যেটা নিয়ে বলবো সাক্ষাৎকার প্রতিবেদন, ইন্টারভিউ রিপোর্টিং। এটা কেমন? তুমি একজন, ধরে নাও নাসরাত বা সোনালী বা এখানে রুম্পা, তাপস, অভিষেক, যারা তোমরা আছো, তোমরা কোনোদিন একদিন বড়সড় একটা রিপোর্টার হয়ে গেল, তোমাদের উপরে দায়িত্ব পড়লো যে তোমাকে কি করতে হবে, সাক্ষাৎকার নিতে হবে। তোমাকে কি নিতে হবে না, সাক্ষাৎকার নিতে হবে, ইন্টারভিউ নিতে হবে। কার নিতে হবে না, বিল গেটস এর নিতে হবে, না কার নিতে হবে, সুন্দর পিচাইয়ের নিতে হবে, না কার নিতে হবে, ল্যারি পেজের নিতে হবে, না কার নিতে হবে না, মোদিজির নিতে হবে, কার নিতে হবে, মমতা ব্যানার্জির নিতে হবে। তো তো তোমরা কখনো দেখবে পেপারে দেখে থাকবে যে বা কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের, শাহরুখ খানের নিচ্ছ, সালমান খানের নিচ্ছ, ক্যাটরিনা ক্যাফের নিচ্ছ। এইবার এই ডলি চায়ওয়ালা, না 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 না, আর অন্য কারো ইন্টারভিউ নেব, চলো। আমিও মাঝে সাঝে ভাবি লুইস চায়ওয়ালা হলে জীবনে হয়তো অনেক কিছু বেশি হতো। এই তোমাদের এখন সকাল সকাল উঠে ঘুম থেকে এসে তোমাদের এরকম ভাবে পড়াতে হতো না। চলো, তো দেখো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, হ্যাঁ, আমি কাউকে ছোট করছি না। তো সাক্ষাৎকার প্রতিবেদন ব্যাপারটা কি হয়, তুমি কারো সাক্ষাৎকার নিচ্ছ, তুমি কোনো প্রশ্ন করছো এবং তিনি উত্তর দিচ্ছেন। আমরা সাধারণত সাক্ষাৎকার যারা নেয়, নেওয়ার সময় কি করে, তারা তো নিজে লেখে যে সাক্ষাৎকারে তাকে মানে ইয়েকে প্রশ্ন করা হচ্ছে, মোদিজিকে প্রশ্ন করা হচ্ছে বা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি যদি এইবার যদি জেতেন, আপনি যদি এই লোকসভা ভোটে যদি বিজয়ী হন, তাহলে আপনি ভবিষ্যতে জনগণের জন্য ভবিষ্যতে কি কি করবেন, আপনাদের এজেন্ডা কি, ওকে, আপনাদের ম্যানিফেস্টো। তো এবার সেখানে বলছে যে আমি দেশটাকে শেষ করে দেব, দেশের গণতন্ত্র শেষ করে দেব, আমি একনায়কতন্ত্র নিয়ে আসবো। ওকে, তো এত সুন্দর সুন্দর কাজগুলো আমি করব, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করব। তো তুমি কি করছো, ওটাকে নোট ডাউন করছো। ওকে, তার সঙ্গে কি করছো, তুমি ওটাকে রেকর্ডও করছো। তো ওই জিনিসটাকে তুমি যখন কি করছো, পেপারে ছাপছো যে রিপোর্টার, ওকে, সাংবাদিক প্রশ্ন, একটা মোদিজি বা মমতা ব্যানার্জি উত্তর, তারপরে উত্তর, ওকে। এই জিনিসটাকে ক্রোনোলজি ওয়াইজ তুমি প্রশ্ন করেছো, তিনি উত্তর দিয়েছেন, প্রশ্ন করেছো, উত্তর দিয়েছেন, এটাকে লেখা, এটাই হচ্ছে সাক্ষাৎকার প্রতিবেদন। ওকে, চল, এত কিছু, এইটা একটা সবটা নিয়ে স্বাভাবিক, মানে মোটামুটি একটা ধারণা হলো। এবার আমরা আসবো সম্পাদকীয় প্রতিবেদন, এডিটোরিয়াল রিপোর্ট। একদম পায়েল, দেখো, এডিটোরিয়াল রিপোর্ট ব্যাপারটা হচ্ছে কি বলছে, সম্পাদকীয় প্রতিবেদন। এই সম্পাদকটা কি, কথাটা কোথা থেকে এসছে, এডিটর, এডিটর থেকে এসছে এডিটোরিয়াল, সম্পাদক থেকে এসছে সম্পাদকীয়। না, এই সম্পাদকটা কি, কোনো বইয়ের সম্পাদক, কোনো গ্রন্থের সম্পাদক না, এটা কোনো সংবাদপত্রের সম্পাদক। ওকে, ধরে নাও তুমি আনন্দবাজার পত্রিকার সম্পাদক, তুমি বর্তমান পত্রিকার সম্পাদক,
তুমি স্টেটসম্যানসের সম্পাদক। তো তুমি তোমার মানে অ্যাজ আ সম্পাদক, অ্যাজ অ্যান এডিটর অফ আ নিউজ পেপার, তোমার একটা দায়বদ্ধতা সমাজের প্রতি থাকে। কেমন দায়বদ্ধতা? সেটা হচ্ছে তুমি বর্তমান যে সমস্যা, বর্তমান যে সামাজিক সমস্যা বা সমাজের বলো, দেশের বলো, বা কোনো একটা কমিউনিটির বলো, কোনো একটা ধর্মের মানুষের বলো, কোনো একটা জাতির সমস্যা, সেই সমস্যাগুলোকে কি করা না অ্যাড্রেস করা, সেই সমস্যাগুলোকে তুলে ধরা। শুধু তুলে ধরা নয়, সেই সমস্যাগুলোর কারণ দেখানো, সেই সমস্যাটা কতটা সমাজকে এফেক্ট করছে, দেশকে এফেক্ট করছে, বা কোনো জাতিকে এফেক্ট করছে, কোনো ধর্মীয় ভাবাবেগকে এফেক্ট করছে, কোনো একটা এজ, কোনো একটা এজ, কোনো একটা এজ বলতে কোনো এজ গ্রুপ, বাচ্চাদের, বুড়োদের, বড়দের, ইয়াংদের এফেক্ট করছে, সেইটাকে তুলে ধরে। এবং শুধু তাই নয়, এই যে সমস্যাটা সমাজে সৃষ্টি হয়েছে, এই যে সমস্যাটা দেশে সৃষ্টি হয়েছে, এই যে সমস্যাটা জাতির মধ্যে সৃষ্টি হয়েছে, এই যে সমস্যাটা ধর্মীয় বিভিন্ন ধর্মের মধ্যে সৃষ্টি হয়েছে, সেটার কি ইম্প্যাক্ট পড়তে পারে, সেটার কি প্রভাব ভবিষ্যতে পড়তে পারে, সেটা কতটা ক্ষতিকারক হতে পারে সেটা দেখানো, এবং প্রবাবল সলিউশন দেওয়া, সম্ভাব্য কোনো সলিউশন, সম্ভাব্য কোনো সলিউশন দেওয়া, এটা হচ্ছে একজন এডিটরের কাজ। শুধু তাই না, এডিটর শুধু এটা কাজ না, দেশে কোনো ভালো কাজ হচ্ছে, সমাজে কোনো ভালো কাজ হচ্ছে, জাতিতে কোনো ভালো কাজ হচ্ছে, সেই জিনিসটাকেও অ্যাড্রেস করে। ওকে, প্রত্যেকটা জিনিস যুক্তি দিয়ে। এটাই হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন, এটাই হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। ওকে, মানে ধরে নাও যদি আমি একটা কথা বলি যে প্লাস্টিক, আমি বললাম শিশু যৌন নির্যাতন, আমি বললাম ডোমেস্টিক ভায়োলেন্স, ওকে, আমি বললাম বেকারত্ব সমস্যা, আমি বললাম গণতান্ত্রিক অধিকার, আমি বললাম শিক্ষার অবনতি নিয়ে, আমি বললাম স্বাস্থ্যের অবনতি নিয়ে, স্বাস্থ্য খাতে, স্বাস্থ্য ক্ষেত্রে, আমি বললাম বাজেট নিয়ে, এরকম প্রচুর, আমি বললাম প্লাস্টিক দূষণ নিয়ে, আমি বললাম জল দূষণ নিয়ে, আমি বললাম আবর্জনা মানে শহরে আবর্জনার যে স্তূপ নিয়ে, আমি বললাম ধর্মীয় বিভেদ নিয়ে, আমি বললাম রাজনীতির ভোট রাজনীতি নিয়ে। ওকে, এক্স্যাক্টলি, ভেরি গুড রিম্পা, মূল্য বৃদ্ধি নিয়ে, যেটা মানে আমাদের দেখো কিছু জিনিস আছে ইটস ভেরি ইন্টারেস্টিং, মানে তোমাদের বয়স অনুযায়ী দেখবে একটা সমস্যা যেটা তোমরা ছোটবেলায় দেখেছো সেটা এখনো আছে, সেটা সেই সময় জ্বলন্ত সমস্যা ছিল, সেটা আজও জ্বলন্ত সমস্যা, সেটাকে নিয়ে ছোটবেলায় তুমি স্কুলে লিখেছো, এটাকে নিয়ে আজও লিখতে হচ্ছে। বেকারত্ব বলো, মূল্য বৃদ্ধি বলো, গ্লোবাল ওয়ার্মিং বলো, বিশ্ব উষ্ণায়ন, তাই না, বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ, দূষণ, এই সবগুলো, জলের সমস্যা, ইজ ভেরি আনফর্চুনেট, মানে এটা খুবই বলা যেতে পারে দুর্ভাগ্যজনক যে আমাদের কিন্তু সেই জায়গাতেই আমরা কিন্তু পড়ে আছি একদিক থেকে। নো ইমপ্রুভমেন্ট, নো ডেভেলপমেন্ট, উই আর স্টিল
there where we started, যেখানে আমরা শুরু করেছিলাম আমরা সেখানেই আছি। পলি বলছে স্যার এগুলো সারা জীবন থেকে যাবে। ওটাই তো কষ্টের, ওটাই তো দুর্ভাগ্যের। না তাহলে তোমাকে কি অ্যাজ আ সম্পাদক তুমি একটা কি একটা পত্রিকার একটা সংবাদপত্রের একজন সম্পাদক, তাহলে তুমি যখন একটা রিপোর্ট লিখছো তার বেশ কিছু নিয়ম আছে, তার কি বেশ কিছু, তোমাকে কিন্তু এরকম নয় যে তুমি স্কুলের মতো একটা রিপোর্ট লিখে দিতে পারো। হ্যাঁ সাথী বললাম তো, একদমই মূল্যবৃদ্ধি, আনএমপ্লয়মেন্ট সব সময় মানে তুমি দেখো মানে অ্যান্ড এটাও খুব দুর্ভাগ্যজনক যে আমরা প্রত্যেকবারই আশা করে থাকি এবার এবার কিছু ভালো হবে, এবার তো আচ্ছা দিন আসবে, বাট না রাজ্যে না দেশে কোথাওই আচ্ছা দিন আসে না। চল আজকে আজকে কি লেখার মানে আজকে আমরা কি পুরোপুরি লেখার জায়গায় চলে যাব না জাস্ট নর্মালি? দেখো আমরা তাহলে দু একটা নিয়ম দেখি, ওকে? সম্পাদকীয় প্রতিবেদন লেখার দু একটা নিয়ম দেখি। প্রথম নিয়ম যেটা মনে রাখবে যে একটা বুদ্ধিদীপ্ত শিরোনাম দিতে হবে। শিরোনাম, বুদ্ধিদীপ্ত শিরোনাম। বুদ্ধিদীপ্ত শিরোনাম মানে ব্যাপারটা হচ্ছে শিরোনাম মানে আমরা সকলেই জানি টাইটেল, রাইট? টাইটেল। তো এই যে প্রতিবেদনটা তুমি লিখছো একটা টাইটেল দিতে হবে, একটা শিরোনাম দিতে হবে। শিরোনামটা কেমন হতে হবে? বুদ্ধিদীপ্ত হতে হবে। মানে যে সে শিরোনাম তুমি দিয়ে দিলে এরকম হলে হবে না, তোমাকে বুঝতে হবে ইউ আর অ্যান এডিটর, মানে তোমার একটা ব্যাপার আছে ভাই, মানে ওকে তুমি মানে তুমি এরা গেরা নাথু খেওরা নও, তো তুমি এক্স ওয়াই জি কিছু দিয়ে দিতে পারো না। এন্ড বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যারা সম্পাদকীয় প্রতিবেদন ফলো করো বা দেখেছো তারা দেখবে এই শিরোনামটা অনেকটা ব্যঙ্গাত্মক হয়, অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যঙ্গাত্মক হয়, ওকে? ব্যঙ্গ করে শিরোনামটা দেব। যেমন যেমন রাস্তা চুরি, তুমি ভাবো রাস্তা চুরি মানে ব্যাপারটা বুঝতে পারছো? মানে এটা এটা একটা কটাক্ষ করে শিরোনামটা দেওয়া। রাস্তা তো আর চুরি হয় না, তো তোমাকে এমন একটা শিরোনাম দিতে হবে যখন তোমার পাঠক, যারা তোমার রিডার তারা যেন অ্যাট্রাক্টেড হয়, শিরোনামটা দেখেই অ্যাট্রাক্টেড হয়। হ্যাঁ, রাস্তা চুরি, এটা কি? ওকে, তুমি তুমি বললে বাজেট, বাজেট বাজেট না প্রহসন।
বলছে এটা বাজেট না কমেডি, এটা বাজেট না কমেডি, কমেডি, বাজেট না প্রহসন? দেখো পুষ্টির নামে অনাসৃষ্টি, পুষ্টির নামে অনাসৃষ্টি। আমরা অনেক জায়গায় দেখি, অনেক ক্ষেত্রে দেখছি যে মিড ডে মিলে যে পুষ্টিকর খাদ্যর জন্য যে টাকা বরাদ্দ করা হচ্ছে বা যেটা যা বরাদ্দ করা হচ্ছে সেটা বাচ্চাদের পর্যন্ত পৌঁছাচ্ছে। তো নামটা এরকম, পুষ্টির নামে অনাসৃষ্টি। প্রহসন মানে হচ্ছে কমেডিকে বলা হয় প্রহসন, কমেডি, কমেডি। ওকে, তো এই ধরনের নাম কি হয়, এই ধরনের নাম কি করে না পাঠককে অ্যাট্রাক্ট করে, পাঠকের দৃষ্টি আকর্ষণ করে, পাঠক দেখেই মনে করে যে একটু পড়ি। যেমন দেখো গুগল নিউজ ফিড দেখবে তোমরা, এমন এমন তোমার মানে টাইটেল গুলো দেয়, শিরোনাম গুলো দেয়, যদিও খুব কুরুচিকর, যদিও খুব নিম্ন রুচির, তবু দেখবে তোমরা আরে দেখি কি কিছুই হয়নি এমন ভাবে সেটাকে লিখেছে টাইটেলটা। ওকে, চল বুদ্ধিদীপ্ত শিরোনাম হবে। দ্বিতীয় হবে ভাষা সহজ সরল। ভাষা হবে কেমন, সহজ সরল। ভাষা কেমন হবে, সহজ সরল। কেন ভাষা সহজ সরল দরকার? তার কারণ তোমাকে বুঝতে হবে, তুমি যখন একটা তোমার তোমার কি, তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি, তোমার প্রতিবেদনটা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছক, বেশি সংখ্যক মানুষ তোমার এটাকে পড়ুক, বেশি সংখ্যক মানুষ এর দ্বারা কি হোক, জ্ঞানবান হোক, বা বেশি সংখ্যক মানুষ সচেতন হোক, বেশি সংখ্যক মানুষ যেন সচেতন হয়, উপকৃত হয়। তাহলে তোমাকে কি করতে হবে, ভাষা যদি অতিরিক্ত তুমি কঠিন রাখো, সাহিত্যিক ভাষা তুমি যদি বঙ্কিমচন্দ্রের ভাষা ব্যবহার করো, তাহলে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ এটা কিন্তু পড়ে এটা উদ্ধার করতে পারবে। তো তোমাকে কিন্তু ভাষার ক্ষেত্রে যথেষ্ট সহজ সরল, বাট এরকমও নয় যে একদম পাতি বা একদম তুমি চলিত ভাষা সেগুলো ব্যবহার করবে। তোমার ভাষার মধ্যে, তুমি একজন সম্পাদক, এটা মনে রাখো, তোমার ভাষাটার মধ্যে একটা আড়ম্বরও থাকা উচিত। সহজ সরল ভাষা হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা আড়ম্বর, তার মধ্যে আলংকারিক ব্যাপারটাও থাকা উচিত। ওকে, যে একদম আতিপাতি যেন না মনে হয়। ঠিক আছে, দু চারটে শব্দ না বুঝতে পারলেও যেন আর সবগুলো বুঝতে পারে, বুঝে নেয় যে ওই শব্দটা ছাড়াও যেন সে তার আইডিয়া হতো। তাহলে বুদ্ধিদীপ্ত শিরোনাম, সহজ সরল ভাষা। যদি তুমি ডেট, তারিখ যদি লেখো, অথবা কোনো ইংরেজি শব্দ, ঠিক আছে, যেমন কম্পিউটার, যেমন তুমি ফেসবুক, ঠিক আছে,
এগুলোকে তুমি যদি লিখতে চাও তাহলে বাংলায় বাংলায় বানান লিখতে হবে। ফোনপে বা ক্যাশ, আমি একটু পরে করি, আমি দিয়ে দেবো তোমারটা, তুমি আমাকে দিয়ে দাও। ক্লাসটা হয়ে যাক। হ্যাঁ চল, কি বললাম, কি বলছিলাম? ওকে, হ্যাঁ, তারিখ এবং ইংরেজি শব্দ, তারিখ এবং ইংরেজি শব্দ যদি লিখতে চাও সেটা বাংলায় লিখতে হবে, বাংলায় লিখতে হবে। যেমন তুমি যদি লিখতে চাও কম্পিউটার, তাহলে তোমাকে লিখতে হবে কম্পিউটার। ওকে, ফেসবুক, যদিও একটা ভয়ঙ্কর মানে বাংলা করা হয়েছে, সমার্থক শব্দ করা হয়েছে ফেসবুকের, মুখপুস্তিকা, তো কেউ মুখপুস্তিকা স্বাভাবিকভাবে লেখে না, তো ফেসবুক। তারিখও যদি লিখতে হয় তাহলে তোমাকে কিসে লিখতে হবে, বাংলায় লিখতে হবে। ওকে, বাংলায় মানে হচ্ছে বাংলা সালে নয়, বাংলায়, ইংরেজির তারিখই বাংলায় লিখতে হবে। না, প্রয়োজনীয় যুক্তি নিরপেক্ষভাবে, প্রয়োজনীয় যুক্তির ব্যবহার করতে হবে নিরপেক্ষভাবে। মানে ধরে নাও তোমাকে কি লিখতে দেয়া হয়েছে, তোমাকে কি লিখতে দেয়া হয়েছে, তোমাকে লিখতে দেয়া হয়েছে বর্তমান ভারতে, তোমাকে কি লিখতে হয়েছে, কি লিখতে হয়েছে বর্তমান সময়ে বর্তমান ভারতে গণতান্ত্রিকতা, বর্তমান ভারত ও গণতন্ত্র, বর্তমান ভারত ও গণতন্ত্র। না, এইবার এইবার তুমি দেখা যাচ্ছে ঘোর কমিউনিস্ট, তুমি মোদিকে পছন্দ করো না, বা তুমি দেখা যাচ্ছে ঘোর তৃণমূল, তুমি মোদিকে পছন্দ করো না, তুমি কি করলে, না এমন মানে বাড়িয়ে চাড়িয়ে একদম লিখে দিলে হবে না। তুমি যেটাই লিখছো, যেটাই তুমি লিখছো তার পিছনে যথেষ্ট যুক্তি থাকতে হবে। এগেন let me remind you that you are an editor of a newspaper, okay, so you have to be very precise. তো তোমাকে কি করতে হবে, প্রয়োজনীয় যুক্তি ব্যবহার করতে হবে এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে। যে কোনো স্টেটমেন্ট তুমি করছো তার যুক্তি তোমাকে সেখানে দিতে হবে। ওকে, চল নেক্সট কি, কোনো কোনো প্রবাদ উক্তি ব্যবহার করলে সেটাকে কি কোটেশনের মধ্যে রাখতে হবে। ক্লাস আছে, ও তো ক্লাস পর পর কোথায় দিয়েছে, কোথাও দেয়নি, হ্যাঁ পেন্টে বানিয়ে দিচ্ছি, দেখতে হবে কি হচ্ছে কি।
চলো দেখো, তাহলে কি দেখছিলাম আমরা না, ভাষা সহজ, সরি একটু মানে আমি বাইরে গেলাম আসলে। আমাদের অফিসের এখন 3টে স্টুডিও মানে ওয়ার্কিং অবস্থায় নেই। ওকে, ওয়ার্কিং অবস্থায় নেই মানে সবকিছু চলছে, এসি খারাপ হয়ে গেছে 3টে। তো বুঝতেই পারছো মানে এতগুলো লাইট থাকে আর একদম মানে এর ভিতরে আমাদের সব থেকে টপ ফ্লোর, এসি ছাড়া কেউ মরে টরে যেতে পারে আর কি, মানে দমটম আটকে। ওকে, এর আগের দিন দীপাঞ্জন স্যার প্রায় অবস্থা খারাপ হয়ে গেছে। তো ওই সুদীপ্ত স্যার এসেছিল যে আমার ক্লাস আছে, আমি বললাম বাইরে গিয়ে নিতে। চল দেখো দেখো, ভাষা সহজ সরল, তারিখ যেটা বললাম, প্রয়োজনীয় যুক্তি ব্যবহার করতে হবে। কোনো প্রবাদ বা উক্তি যদি ব্যবহার করো, দেখো আমরা কি করি, যখন যখন তুমি একটা প্রতিবেদন লিখছো, সম্পাদকীয় প্রতিবেদন লিখছো, অনেক সময় তোমার যুক্তিকে অথরিটি দেওয়ার জন্য, তোমার যুক্তিকে অথরিটি দেওয়ার জন্য তুমি কি করছো দেখবে, এই যে অ্যাডগুলো কি করে, অ্যাডগুলো কোনো একটা বড় অ্যাক্টর, কোনো একটা বড় অ্যাক্ট্রেস, কোনো একটা বড় কেউ সমাজের অ্যাক্টিভিস্ট, তাদেরকে দিয়ে অ্যাড করাচ্ছে যে অথরিটি, ওই লোকটা খাচ্ছে তাহলে ভালো জিনিস এটা, ওই লোকটা পড়ছে তাহলে এটা ভালো জিনিস, ওই লোকটা মাখছে তাহলে এটা ভালো জিনিস, ফর্সা হবে। ঠিক সেই রকম তুমি তোমার যুক্তিকে অথরিটি দেওয়ার জন্য, তোমার যুক্তিকে খাড়া করার জন্য, তোমার যুক্তিকে দৃঢ় করার জন্য তুমি কোনো প্রবাদ বা উক্তি কারো ব্যবহার করতে পারো, বাট উইদিন দ্য কোটেশন। না কোনো, দেখো সবকিছু ইংলিশের কিন্তু আক্ষরিক মানে, তুমি ধরে নাও কোনো নামকে, কোনো প্রপার নাউনকে বাংলায় ট্রান্সলেট করা যাবে না। প্রপার নাউনকে বাংলায় ট্রান্সলেট করা যাবে। ওকে, যেমন তুমি আছে হয়তো লিভিং স্টোন, তুমি সেটাকে বলতে পারো না জীবন্ত পাথর, লিভিং স্টোন একটা নাম। ওকে, কারণ নাম রক, তুমি করে দিচ্ছ পাথর, না। তো প্রপার নাউনকে ট্রান্সলেট করা যাবে। মোটামুটি সম্পাদকীয় প্রতিবেদন সম্পর্কে এইটুকু আইডিয়া, এইটুকু একটা ধারণা রেখে দাও। এরপরে আর কয়েকটাও আছে যেগুলো হচ্ছে খুবই ক্রুশিয়াল, সেটা দিয়ে আগামীকাল শুরু করব। দিয়ে একটা লেখা, পুরো লেখা আমি লিখে তোমাদের সামনে কিভাবে কিভাবে সাজাতে হবে, কিভাবে লিখতে হবে, কোথায় কি লিখতে হবে আমি পুরো দেখাবো। তারপরে তোমাদের প্রত্যেকটা যে কোনো বিষয় নিয়ে একটা আমি গাইডলাইন দিয়ে দেবো, যে এটা এটা কয়েকটা গাইডলাইন দিয়ে দিলাম ধরে নাও, বা কয়েকটা পয়েন্ট দিয়ে দিলাম, ওই পয়েন্ট নিয়ে তোমাদের লিখতে হবে। লেখা হচ্ছে নিজেদের প্র্যাকটিসে, তুমি পড়ে মুখস্থ করার বিষয় নয়। ওকে, তারপরে আমরা কি করব, প্রত্যেক দিন আমরা যেটা করব, তোমরা তোমরা আমাকে সাজেস্ট করবে ক্লাসের শেষে যে স্যার এই টপিকটার উপরে আমরা কালকে, এই টপিকটার উপরে কালকে আমাদের আলোচনা করবে। সেই টপিকটা তারপরের দিন আমি আলোচনা করব এবং তোমাদের পয়েন্ট দিয়ে দেবো, তোমরা লিখবে। শেষে আমি একটা লেখা তোমাদের প্রোভাইড করব। ওকে, এইভাবে আমরা কিন্তু ক্লাস চালাবো, তাহলেই কিন্তু তোমরা লিখতে ঠিকঠাক পারবে এবং লেখা তোমাদের অনেক বেশি, লেখার উন্নতি হবে, লেখা ভালো। আদারওয়াইজ ইউ উইল এন্ড আপ বিং নোওয়্যার, কোথাও গিয়ে শেষে ঠাঁই পাবে। ওকে, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8116224848, 8116224848। ওকে, ফাইনালি একটা কথা জিজ্ঞাসা করব, ক্লাস বুঝতে পারছো, মানে ঠিকঠাক লাগছে? আর ইউ ফাইন উইথ ইট, আর ইউ ওকে, মানে ওকে উইথ ইট? ওকে, চল। এন্ড যখন তোমরা কোনো কিছু সমস্যা হবে প্লিজ ফিল ফ্রি টু আস্ক।
Okay, I'm always ready to take your suggestion and advice. Okay, চল স্যার ক্লাস খুব ভালো লাগলো, খুব সুন্দর বুঝতে পারছি। ওকে চল, থ্যাংক ইউ ফাতিমা, মনীষা। ওকে, রিয়েলি অ্যাপ্রিশিয়েট। ওকে চলো আজকে এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে। একটা ব্যাপার বলে দিই, আগামীকাল থেকে তোমাদের ক্লাসের টাইম হচ্ছে 4টে, হ্যাঁ, 12টা নয়। আজকে 12টায় লাগিয়েছিল, যাই হোক 4টে থেকে তোমাদের ক্লাস হবে। ওকে, তবুও কালকে একবার চেক করে নিও, কেমন? চলো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ আ গ্রেট ডে, সি ইউ টুমরো এট দ্য সেম টাইম, নট at the same time, maybe at 4 o'clock. Until then, have a nice time, stay healthy, stay safe. Ta-da.